ষড়যন্ত্রের সন বুঝি না, দেশটা বুঝি পোড়া, দেশের গায়ে হাত দিলে জাস্ট হাড্ডি করুন বুড়া। থতমত কর্মীরা কয় বাদ গেল ফেরকে, সাহেব বলেন তোমরা দুটো এবং আমি হে। ভুক না পেলে সুবোধ ছেলে, ভুক না পেলে সুবোধ ছেলে, ম্যারাডোনাই সেরাডোনা, ভেরি গুড ভেরি। দর্শক স্বাগত ঢাকা এক্সপ্রেসের আজকের বিশেষ সাক্ষাৎকারে। আমাদের সাথে আছেন বিশিষ্ট ছড়াকার, সমাজচিন্তক এবং সমসাময়িক বিশ্লেষক জগলুল হায়দার। দর্শক, যাকে বাংলাদেশের মানুষ নাগরিক সম্বর্ধনার মাধ্যমে বরণ করে নিয়েছে। ভাইয়া, আজ 8ই অক্টোবর, আপনার জন্মদিন। জন্মদিনের অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন। ধন্যবাদ শুভেচ্ছা জানাবার জন্য। ভাইয়া, আমরা জানতে চাই যে আপনি কতগুলো বসন্ত পার করলেন এই জন্মদিন অবধি? চমৎকার প্রশ্ন। আমি ওই অর্থে বললে 7টা বসন্ত পার করলাম। ভাইয়া, আমরা আপনার অনেকগুলো পরিচয় জানি, যেমন আপনি একজন ছড়াকার, একজন সমসাময়িক বিশ্লেষক প্লাস সমাজচিন্তক। আপনার কর্মজীবন কেটেছে ইঞ্জিনিয়ারিং এ। ভাইয়া, আসলে ছোটবেলায় আপনি কি হতে চেয়েছিলেন? ছোটবেলায় ওই অর্থে আসলে আমি কিছু হতে চাই নাই। তো আমার বাবা মাঝে মধ্যে ওই বিজ্ঞান বিষয়ক নানান বিষয়াদি নিয়ে কথা বলতেন। তখন হয়তো অনেক সময় আমার একটা বিজ্ঞানী হওয়ার একটা ইচ্ছা ছিল। আর ওইভাবে স্পেশালি আসলে কিছু হতে চাই নাই। তবে একটা জিনিস মনে হয় এটা চাইছি যে মানুষ হইতে চাইছি, এটা চাইছি। আচ্ছা, ছোটবেলা থেকে আপনাকে কে অনুপ্রাণিত করেছে? আমার প্রথম দিকের অনুপ্রেরণা আমার বাবা ছিলেন। আমার বাবা নিজে অনেক সময় উনি মুখে মুখে আমরা বলি না যে লোক মানে অর্থাৎ স্বভাব কবির মতো থাকে না, এরকম ছন্দ-টন্দ বানাতেন। তো এটা ছিল একটা, এটা আমাকে ধরতো আর কি এই জিনিসটা। আর আমার বড় দুলাভাই, উনি আবার আমার কাজিনও, উনিও লেখালেখি করতেন। আচ্ছা, তো এটাও একটা এক ধরনের পরোক্ষভাবে আমাকে প্রেরণা দিচ্ছে। আর মূলত আমি যেটা বুঝতে পারছি যে আমার ইনার মাইন্ড থেকে, মানে আমার অন্তরাত্মা থেকে আমি এক ধরনের প্রণোদনা পেতাম, সেই প্রণোদনাতেই লেখা। ভাইয়া, আপনার ছড়ায় আমরা সমাজের এবং রাষ্ট্রের যে বিভিন্ন মানে আমরা এটা খুবই দেখেছি যে সমাজের যে বেশ কিছু অসঙ্গতির কথা, মানে এই যে একজন সরকারি কর্মজীবী হয়ে যে আপনি এই পদক্ষেপটা নিয়েছেন, এই যে অসঙ্গতি ব্যাপারগুলো তুলে আনার ব্যাপারটা, এটা কি আপনার জন্য খুব সহজ ছিল? এটা সহজ ছিল না, কিন্তু আমি ভাষাগত ক্ষেত্রে অনেক সময় আমাদের মধ্যযুগে এরকম একটা ছিল যে সান্ধ্য ভাষা ছিল। সান্ধ্য ভাষা মানে আমি কি বলতে চাচ্ছি অনেক সময় সরাসরি না বলে একটু কায়দা করে বলা। তো এই লেখালেখির ক্ষেত্রে লেখককে অনেক সময় নানান পরিস্থিতিতে লিখতে হয় এবং সেই ক্ষেত্রে তাকে এই কায়দাগুলা করতে হয়। তো আমাকেও হয়তো অনেক সময় অনেক কথা কায়দা করে বলতে হয়েছে যে সরাসরি যেটা বলা যাচ্ছিল না। তারপরেও আমি যথেষ্ট সরাসরি বলার চেষ্টা করছি এবং যে সমস্ত জায়গাগুলোতে মেটাফোরের প্রয়োজন হয়েছে আর কি, অথবা যেমন রূপকের আশ্রয় নেওয়ার প্রয়োজন হয়েছে, সেখানে হয়তো একটু রূপকের আশ্রয় নিয়েছি, চিত্রকল্পের আশ্রয় নিয়েছি, নিয়ে আসল কথাটা বলার চেষ্টা করছি। এর জন্য কি ভাইয়া কখনো আপনাকে এমন কোনো অপ্রীতিকর কোনো পরিস্থিতিতে পড়তে হয়েছে কিনা? আমাকে অপ্রীতিকর পরিস্থিতিতে একবার পড়তে হয়েছিল। সেটা ছিল যে আমি একটা ছড়া লিখছিলাম যেটা ওই সময় বিচার বহির্ভূত যে হত্যাকাণ্ড যেগুলো এটা নিয়ে। তো সেই ছড়াটা নিয়ে আমাকে একটু বিরূপ পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছিল। আর এরপরে যেটা এই যে ফ্যাসিবাদের সময়, যেটা আমরা যে সময়টা পার করে আসলাম, এই সময়ে আমাকে অনেক লেখালেখির জন্য অনেকে অনেক রকম হুমকি বা থ্রেট দিছে। যেমন আমি দেশে আসতে পারবো না বা এরকম কথা বলা হয়েছে। এটা ছিল আর কি। জানতে চেয়েছিলাম যে ছড়া লিখে হুমকির মুখে, আপনি তো সেটা বললেন যে এই ধরনের একটা অবস্থার মধ্যে আপনি পড়েছিলেন। তো সেখান থেকে ভাইয়া, এই যে রাষ্ট্রের কর্মচারীদের যে ব্যঙ্গ করে আপনার বিখ্যাত একটা ছড়া আছে, সেই ছড়াটা হচ্ছে ছাগল সুমারি। একটু বিশ্লেষণ করবেন? এটা হচ্ছে যে আমাদের দেশের যে পরিসংখ্যানের ব্যাপারগুলো থাকে, আমরা যেমন আদমশুমারি শুনি, অমুক শুমারি শুনি, এবং এগুলো নিয়ে আমাদের সমাজে নানান রকম কথা আছে যে এগুলার বিশুদ্ধতা কিংবা এগুলো কতটা সঠিক, অথবা অনেক সময় এরকম হিসাব করে এরকম গড় করে একটা বলে দেয়। তো এই বিষয় নিয়ে একটা ক্যারিকেচার করা ছিল। সেটা আসলে সামগ্রিকভাবে পরিসংখ্যানের উপরে, মানে এক আমার এটা আব্বার কাছ থেকে শোনা। যেমন একটা বলছে যে মিথ্যা ৩ প্রকার। একটা হচ্ছে মিথ্যা, ২ হচ্ছে মিথ্যা, ৩ হচ্ছে পরিসংখ্যান। অর্থাৎ পরিসংখ্যান একটা মিথ্যা। তো এই জিনিসটাই বোঝাবার জন্য আমি এইটাকে নিয়ে ক্যারিকেচার করছিলাম। ছড়াটা ছিল এরকম
যে পরিসংখ্যান বোর্ড বসেছে হিসেব কিতাব নিতে বাংলাদেশের ছাগল কত ভূমির বিপরীতে। সেই মোতাবেক নামলো কাজে 2 জুনিয়র কর্মী, রিপোর্ট দিল বোর্ডের কাছে সার্ভে করে বর্মি। দুদিন বাদে বোর্ড মিটিংয়ে সাহেব বলে ফেলেন, কেমন করে এমন হিসেব জলদি এত পেলেন? কথা শুনে কর্মীরা কয়, বর্মি যাওয়ার পরে দেখেছিলাম 10টা ছাগল একটা মাঠে চলে। এরপর সেই মাঠটা মেপে তার এরিয়া নিলাম, সেটা দিয়েই দেশকে পুরো ভাগ করে ছেড়ে দিলাম। ভাগফলটা গুণন করে 10টা ছাগল দিয়ে মোট ছাগলের হিসেবখানার সঙ্গে এলাম নিয়ে। হিসেব শোনের আগে সাহেব কাঁপছে থর থর, হয়নি বাপু 3টে ছাগল ওর সাথে অ্যাড করো। থতমত কর্মীরা কয়, বাদ গেল ফেরকে। সাহেব বলেন, তোমরা দুটো এবং আমি হে। বাহ 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 ভাইয়া, অনেক সুন্দর, অনেক সুন্দর হয়েছে। মানে আপনার যে এই চিন্তাটা চমৎকার। যে আপনি যেটা বললেন যে সান্ধ্য ভাষার প্রয়োগ, আসলে এই কবিতা থেকে বোঝা যায় যে আসলে কতটা সান্ধ্য ভাষার সঠিক ব্যবহার হয়েছে এখানে। এই যে আপনি যেটা বললেন যে এই ছড়ার প্রেক্ষাপটটা কি অ্যাকচুয়ালি এটাই ছিল। এই ছাড়া ওই সময় একটা আদমশুমারি হয়েছিল এবং গত আদমশুমারিতে একই ঘটনা। আমাদের এখানে আদমশুমারিগুলো যখন হয় তখন এইসব নিয়ে কথা হয়। এবং আদমশুমারি ছাড়াও যে অন্যান্য যে পরিসংখ্যানগুলো হয়, যে আচ্ছা বাজার দরের মূল্য কি অবস্থা আছে, এগুলো নিয়ে তো কিছু পরিসংখ্যান হয়, বা নানান দেশের চিকিৎসা ব্যবস্থা নিয়ে পরিসংখ্যান হয়, বিভিন্ন কিছু হয়। এবং সেই সমস্ত পরিসংখ্যানের ক্ষেত্রে আমাদের কাছে মনে হয় যে মোরলেস ঘটনাগুলো এরকমই থাকে। অর্থাৎ মানুষের যে প্রত্যাশিত বা যেটা সঠিক হওয়ার কথা সেটা অনেক সময় হয় না, যেটা অনেক সময় উদ্দেশ্যই থাকে যে আমাকে পরিসংখ্যানটা এইরকম রিফ্লেক্ট করতে হবে, প্রজেক্ট করতে হবে, এরকম ওই উদ্দেশ্য নিয়ে অনেক সময় পরিসংখ্যান হয়। ভাইয়া, আমরা জেনেছি যে আপনি অনেকদিন ধরে যুক্তরাষ্ট্রে আছেন, তো দেশ ছেড়ে হঠাৎ যুক্তরাষ্ট্রে যাওয়ার প্রয়োজনটা কেন হলো ভাইয়া? এটা আসলে অনেকটা পারিবারিক কারণে। যে প্রথমত ছিল, একটা ছিল যে দেশের মধ্যে সেই সময়কার পরিস্থিতি একটা ছিল, একটা প্রতিকূল পরিস্থিতি ছিল। আর অন্য একটা দিক ছিল যে একটা আমেরিকায় আপনারা জানেন যে পারিবারিকভাবে যদি ভাই বোন থাকে, আমার বোন দীর্ঘদিন সেখানে আছে, আমার এক ভাইও আছে, পারিবারিকভাবেই সিদ্ধান্ত হলো যে আমরা যুক্তরাষ্ট্রে যেহেতু যাচ্ছে এবং সামগ্রিক পরিস্থিতি যেহেতু এরকম, ওই অবস্থায় আমি চলে গেলাম যুক্তরাষ্ট্রে। ভাইয়া, আপনি যে যুক্তরাষ্ট্রে গেলেন, এই যাওয়ার পরে আমরা যতটুকু জেনেছি যে আপনি অনেকটা মানে জামালপুরে আপনার জন্ম, এবং আপনি যথেষ্ট একজন মানে হোমসিক মানুষ ছিলেন। আপনি বাংলাদেশের কোন জিনিসটা মিস করেন? বাংলাদেশে আমি সবচেয়ে বেশি মিস করি প্রথমত যে আমার ভাই ব্রাদারদের সঙ্গে যে আড্ডা হতো আর কি, এই আমরা একসঙ্গে যে আড্ডা দিতাম, আমার এখন বন্ধু, আমার ছোট ভাই, মানে ম্যাক্সিমামই আমার জুনিয়র যারা আর কি, এদের সঙ্গে। তো সেইটা আমি মিস করি। তারপরে ঢাকার স্ট্রিট ফুড মিস করি, এবং ঢাকার রাস্তায় আমি ফুটপাতে এলোমেলো ঘোরাঘুরি এবং এই যে দেখা দেখি, এখানে পত্রিকা দেখতেছি, একটা সময় তো অনেক বেশি ম্যাগাজিনগুলো থাকতো, এরকম থাকতো, ওই যে পরিবেশটা, এটাকে খুব মিস করি আর কি। ভাইয়া, আপনার তো জন্ম জামালপুরে, আপনি শৈশবের কোন জিনিসটা সবচেয়ে বেশি উপভোগ করেছেন এবং এখন যেটা মিস করেন? খেলাধুলা, ফুটবলকে আমি খুব উপভোগ করছি, আচ্ছা। এবং ফুটবল খেলাকে এখন মিস করি এই বয়সেও। আমি আমেরিকাতে মাঝে মধ্যে যাই, ফুটবল খেলতে যাই, বাচ্চাদের সঙ্গে খেলি। তো আমার এটা ফুটবলকে আমি খুব মিস করি। আরেকটা হচ্ছে গ্রামে থাকার একটা সময়, ওখানে যেমন নদীকেও আমি মিস করি। আর ভাইয়া, বিশেষ কি আছে যেটা আপনার শৈশবকে, মানে শৈশবের কথা মনে পড়লে যে বিষয়টা আপনাকে নাড়া দেয়? শৈশবের কথা মনে পড়লে আমরা একটা সময়, আমার ফাদার তো বিভিন্ন শহরে চাকরি করে, মানে বদলির চাকরি করতেন। তো ওই বদলির চাকরির সময় হতো কি, আমাদের যেমন বাসা যখন আমরা শিফট করতাম, তখন দেখা যেত যে আমাদের হয়তো কোনো আত্মীয় স্বজনরা বা কেউ আসলো, এবং আমরা 1-2 দিন বা এরকম খুব মানে এই যে গাঠটি বোচকা করছি, এইটা খাট ভাঙছি, মানে আবার ব্যাগের তুলছি, তারপরে এই যে এটা করে এবং আবার চলে যাওয়া, এই জিনিসটাও আমাকে অনেক বেশি মানে টাচ করতো আর কি। আচ্ছা আচ্ছা ভাই, আপনি তো অনেকদিন পর দেশে ফিরলেন, এই যে নতুন বাংলাদেশ বা নতুন দেশ, এখানে এসে কোন কোন পরিবর্তনগুলো মানে আপনার নজরে পড়ছে? এখানে একটা হচ্ছে যে রাজনৈতিক উপরিকাঠামোতে, পলিটিক্যাল সুপার স্ট্রাকচারে একটা পরিবর্তন ঘটে গেছে। সেটা পরিবর্তন একটা ছোট পরিবর্তন, অনেক বড় পরিবর্তন। কিন্তু আমি যদি বলি সামাজিক অন্তর্কাঠামোর ভেতরে মানুষের যে আমরা সোশ্যাল ফ্যাব্রিক্সে যে পরিবর্তনটা, এটা আমার কাছে খুব বেশি পরিলক্ষিত হয় নাই। কিছু কিছু ঢাকা শহরে যেমন কমিউনিকেশনের ক্ষেত্রে
নতুন নতুন কিছু পথ বা নতুন নতুন বিভিন্ন রকম রাস্তা টাস্তা এটা হয়েছে বা এই পরে রাস্তা হয়েছে, মেট্রো হয়েছে, এগুলা তো তখন ছিল না। এইটা পরিবর্তন দেখলাম, কিন্তু সামগ্রিকভাবে যে সোশ্যাল ফ্যাব্রিক্সের যে পরিবর্তনটা, একটা বিপ্লব হওয়ার পরে মানুষ একটা সমাজে যে ধরনের পরিবর্তন আসার উচিত ছিল বা আসার দরকার ছিল, সেটা এখন ওইভাবে দৃশ্যমান হয়ে উঠতেছে না। হয়তো আগামী দিনগুলোতে আমরা আশা রাখতেছি হয়তো আরও ভালো কিছু হবে, মানুষের মধ্যে এই পরিবর্তনগুলো, কাঙ্ক্ষিত পরিবর্তনগুলো আসবে। আর যদি না আসে, তাহলে এই বিপ্লব, এত ত্যাগ, এত রক্ত, মানে এটা হয়তো আবার যেমন আমরা মুক্তিযুদ্ধের পরে দেখলাম, মুক্তিযুদ্ধ করলাম, দেশ স্বাধীন হলো, কিন্তু মানুষের যে আশা প্রত্যাশার সঙ্গে অনেক ব্যবধান থাকলো প্রত্যাশা এবং প্রাপ্তির মধ্যে। এখনো যেন সেরকমটা না হয় সেটা প্রত্যাশা করি আর কি। ভাইয়া, আমরা শুনেছিলাম যে আপনার মা যখন মারা যায় সেই সময় আপনি বাংলাদেশে পৌঁছাতে পারেননি, মানে এটা কেন ভাইয়া? এটা আমার জন্য তো খুবই মানে কষ্টের একটা ব্যাপার। আম্মা যখন মারা যান তখন আমি আমেরিকাতে, এবং ওই সময় এই আমাদের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন চলতেছিল। প্রচণ্ডভাবে লেখালেখি করতেছিলাম নানান মাধ্যমে, এবং সেই সময় আমাকে সরাসরি অনেকে কেউ কেউ হুমকি দিল যে বাংলাদেশে আসতে পারবে না, বা বাংলাদেশে আসলে কিন্তু ঝামেলায় পড়ে যাবো। অথবা আমার যারা শুভাকাঙ্ক্ষী দুই একজন আমাকে বললো যে আপনি বাংলাদেশে আসলে সমস্যা হতে পারে। তো এই অবস্থায় আমি আর বাংলাদেশে আসতে পারিনি, এবং আমার মাকে তার উনি যখন হসপিটালে ভর্তি ছিলেন তখন যদি আমি আসতাম বা আসতে পারতাম, তাহলে হয়তো ওনাকে আমি জীবিত অবস্থায় দেখতে পারতাম। তো সেই সুযোগ হয় নাই, এমনকি মাকে দাফন কাফন করার জন্য তো আসতে পারিনি। তো এটা তো একটা কষ্ট অবশ্যই থাকবে। আচ্ছা ভাইয়া, এই যে ফ্যাসিবাদ তাড়ানোর জন্য যে এত বড় একটা যুদ্ধ হলো, এবং এখন যেমন একটা অবস্থা দেখা যাচ্ছে যে আবার একটা মানে ফ্যাসিজমের একটা আদল দেখা যাচ্ছে, এই বিষয়টাকে ভাইয়া আপনি কিভাবে দেখছেন? ফ্যাসিজমের আদল আমি ঠিক বলবো না, তবে এটা হতে পারে যে আমাদের প্রত্যাশার যে জায়গা, সেই জায়গা তো অনেকটাই পূরণ হচ্ছে না। বাট অনেকেই বলছে যে এখানে একটা মানে ফ্যাসিজমের একটা গন্ধ পাওয়া যাচ্ছে। হ্যাঁ, মানে ক্ষমতাকে কুক্ষিগত করবার একটা প্রচেষ্টা আছে, এবং ক্ষমতার মাধ্যমে ক্ষমতার অপব্যবহারের প্রচেষ্টা আছে। ক্ষমতা তো থাকবেই, তাই না? একটা রাষ্ট্রকে পরিচালনা করবার জন্য রাষ্ট্র ক্ষমতার প্রয়োজন আছে, কিন্তু আমরা দেখবো যে সেই রাষ্ট্র ক্ষমতা কতটা আইনসঙ্গতভাবে, কতটা বিধিসম্মতভাবে কাজ করতেছে, এবং সে মানুষের উপরে জুলুমের আকারে আসতেছে কিনা। তো এই জিনিসগুলোর কিছু কিছু হয়তো ঘাটতি আছে, সেটা আমরা সমালোচনা করবে মানুষ, যে যে ঘাটতিগুলো আছে। তবে একেবারে এটাকে ফ্যাসিজমের সঙ্গে তুলনা করার পরিস্থিতি এখনো আসেনি। কিন্তু আমরা অনেক বলতে পারি যে আগে এরকম হয়েছে, এখনো কেন এরকম হচ্ছে। এই বিভিন্ন ইভেন্টস নিয়ে আমরা বলতে পারি যে ওইখানে এটা হয়তো আগে, এখনো এরকমই হয়। কিন্তু ফ্যাসিবাদ জিনিসটা আবার সেটার একটা আইডিওলজিক্যাল এবং তার একটা একাডেমিক এক ধরনের ইয়ে আছে, তো সেটা অনেক বড় হয়ে যায়। তো ওই জন্য ওইটার তুলনা হয়তো এখনই করা যাবে না, এবং ফ্যাসিবাদ ঠাস করে আসেও না। তাকে আসতে হলে মানে অনেক প্রক্রিয়ার মধ্য দিয়ে আসতে হয়, এবং অনেক সাপোর্ট নিয়ে আসতে হয় তাকে। তার অনেক মানে পকেট সাপোর্ট লাগে, বিভিন্ন পকেটের সাপোর্ট লাগে। তো সেগুলো যখন সংঘবদ্ধ হয়ে যায়, তখন ওইটা তার মধ্যে এক ধরনের শক্তি সঞ্চার করে, এবং তখন সে এইভাবে অ্যাক্ট করে, ফ্যাসিবাদী অ্যাক্ট করতে পারে। কিন্তু নর্মালি যেমন এরশাদ সাহেবের সময় আমরা বলছি কি যে স্বৈরাচার বলা হয়তো, তাই না? কিন্তু ফ্যাসিজম বলা হয়তো না, কারণ ফ্যাসিজমের জন্য কিছু নির্দিষ্ট কিছু ক্রাইটেরিয়া আছে, কিছু তার মানে জিনিস লাগে আর কি, এগুলো না থাকলে এটা করা যায় না। যেমন তার ন্যারেটিভ লাগে, তার সফট পাওয়ার লাগে, তার মিডিয়ার মধ্যে একচাটিয়াত্ব লাগে, মানে মিডিয়া শুধু তার কথাই বলে, মেইনস্ট্রিম মিডিয়াগুলো তো একটা সময় এটাই করছে, তাই না? তখন ওই সময় আমরা দেখছি। তো এইটা এখনই যে এতটা পারা যাবে এরকম না। না, এটা কিন্তু সরাসরি বলা হয়নি যে আছে, মানে গন্ধ পাওয়া যাচ্ছে বলা হয়েছে। সেটা ঠিক আছে। এটা আমরা আলোচনার মাধ্যমে ভাইয়া আগেই কথায় কিছুটা চলে এসছে, তারপরেও আমরা মানে জানতে চাই যে এই ইন্টারিম গভর্নমেন্টের যদি কিছু পয়েন্ট আপনাকে তুলে ধরতে বলা হয়, যে তার কোন জায়গাগুলোতে আরো কাজ করার জায়গা আছে বা সমালোচনা করতে বলা হয়, কোন জায়গাটাতে আপনি করবেন? আমি মনে করি যে যেমন আমাদের প্রশাসনকে আরো অনেক বেশি গণমুখী করা, মানে অর্থাৎ প্রশাসন কাজ করবে মানুষের স্বার্থে, এবং প্রশাসনের মধ্যে আমাদের এখানে প্রধান যেটা হচ্ছে
সিভিল প্রশাসনের মধ্যে আবার পুলিশ একটা বড় প্রশাসন থাকে। তো আমাদের পুলিশ বাহিনীর ভিতরে যে ধরনের সংস্কার আমরা প্রত্যাশা করে আসছি, এই কথাগুলো তো দীর্ঘদিন থেকে বলা হয়েছে যে ওই যে একসময়কার বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কিংবা আরও নানান রকম যে মানে নিপীড়নমূলক যে বিষয়গুলো ছিল, এগুলোর অপনোদনের দিকে এবং এই প্রশাসনকে গণমুখী করার ক্ষেত্রে ভূমিকা রাখা এবং সেটা করতে তাকে বাধ্যবাধকতার ভেতরেও নিয়ে আসা, যতটা আইনি ফ্রেমের মধ্যে লিগ্যাল ফ্রেমের মধ্যে যতটা পারা যায় সেই চেষ্টা করা উচিত একটা। আরেকটা হচ্ছে যে সামনে নির্বাচন হবে, তারপর চলে যাবেন। এখন এই মুহূর্তে ওনারা যেটা যে আগামী যে সরকারটা আসবে, সংস্কার যদি ওনারা পুরোপুরি সম্পন্ন করতে নাও পারেন, তাহলে ওনারা যেন এই ফ্রেমওয়ার্কটা করে যেতে পারেন যে এই বিষয়গুলা একটা ঐক্যমত্য তৈরি হলো, যেটা ঐক্যমত্য কমিটি অলরেডি কাজ করতেছে এবং দফায় দফায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে মিটিং হচ্ছে এবং এইখান থেকে শুধু মিটিং হলে হবে না, এটার যে মিনটসটা হবে বা এক ধরনের যে রেজুলেশন আসবে, সেটাকে যেন এক ধরনের বাধ্যবাধকতা তৈরি করা যায়। অর্থাৎ ক্ষমতায় XYZ যেই আসুক, he should have to or they should have to implement this যে রেজুলেশন যেগুলো হলো এগুলো তারা বাস্তবায়ন করবে। এইটা একটা ধরনের বাধ্যবাধকতা যদি না থাকে, আমাদের অভিজ্ঞতা আছে 90-এর পরে কিন্তু 90-এর সময় তো 3 জোট একটা রূপরেখা করছিল, কিন্তু সেটার কোনো বাধ্যবাধকতা ছিল না। বাধ্যবাধকতা না থাকার কারণে যারা ক্ষমতায় আসছে পরবর্তীতে ধারাবাহিকভাবে যারাই আসছে, তারা সেই 3 জোটের রূপরেখাকে ওইভাবে গুরুত্ব দেয় নাই, না ওইটার বাস্তবায়নের দিকে ওরকমভাবে যায় নাই। কিন্তু এখন যেন সেটা না হয়, কারণ এখন অনেক ছাত্র তরুণের রক্তের বিনিময়ে আমরা একটা পরিবর্তন আনছি, একটা বিপ্লব আসছে, একটা গণ অভ্যুত্থান দেশে ঘটছে। তো সেটা তো আমরা বৃথা যেন না যায়, সেটা তো আমরা অবশ্যই চাইবো। কারণ আমরা আবার কি রক্ত দিব, আবার এই বারবার এরকম করব, আমরা তো সেটা চাই না। তা আমরা চাই যেন এই পরিবর্তন যেটা আসছে, পরিবর্তনটা যেন সফল পরিণতির দিকে যায় এবং মানুষের প্রত্যাশা, মানুষের আকাঙ্ক্ষাগুলো যেন পূরণ হয়। আমরা একটু অন্যদিকে যাই। আবার আপনার যেই ব্যক্তিগত জীবন সেখানটা একটু ফিরে যেতে চাই। সেটা হচ্ছে যে আপনার যেই নাগরিক সম্বর্ধনা, এই জায়গাটাকে যদি আপনি একটু বলেন যে এই বিষয়টাকে নিয়ে যদি বলেন, এটা আপনার কাছে কেমন লেগেছে বা এটা নিয়ে আপনার অনুভূতি আসলে কি? এটা আমার কাছে ব্যক্তিগতভাবে আমি অবশ্যই মানে খুবই আম কি বলবো, আমি খুবই খুশি এটা। এবং আমি যে আমাকে নাগরিক সম্বর্ধনা দেওয়ার জন্য আমি যারা দিয়েছেন নাগরিক সম্বর্ধনা, তাদের প্রতি কৃতজ্ঞ। এবং আমি মনে করি যে এই আমি যে সম্মান আমাকে দেওয়া হয়েছে, আমি চেষ্টা করব এই সম্মানের মর্যাদা রাখবার জন্য। এবং এটা আমার জন্য অবশ্যই একটা অনেক বড় প্রাপ্তি আমি মনে করছি আর কি। ভাইয়া আমরা সবসময় দেখি যে সাহিত্যাঙ্গনে যে সবসময় একটা ডান বা বাম ঘরানা। তো সেই যে ক্ষমতার সাথে এই ঘরানার সুবিধা প্রাপ্তি বা অনেকটা অপ্রাপ্তি দুটোই নির্ভর করে। তো সেই জায়গা থেকে এই অস্বাভাবিকতাটা মানে কেন? বা আপনি এটাকে কিভাবে দেখছেন? সাহিত্যের ক্ষেত্রে মানুষের চিন্তনের মধ্যে ফারাক থাকতে পারে। আপনি এক ধরনের চিন্তা করতে পারেন, আমি আরেক ধরনের চিন্তা করতে পারি এবং এইটার রাইটস আছে। এই রাইটসটাই তো মানে ডেমোক্রেটিক ভ্যালুজ এটা বলে আরকি। এবং এটাই হচ্ছে ফ্যাসিবাদের উল্টাটা। যে আপনি আপনার মতো ভাববেন, আমি আমার মতো ভাববো। ইভেন আপনার ভাবনা আমার সঙ্গে যদি নাও মিলে, কিন্তু আপনার ভাববার যে অধিকার আছে, আমি সেটার সঙ্গে আমি মিলব। অর্থাৎ আপনার এটা বলার এবং ভাবার অধিকার আছে। আমার এটাকে আবার বিরোধিতা করারও অধিকার আছে। তো ফলে এই জায়গায় ডান বাম থাকতেই পারে। কিন্তু কথা হচ্ছে যে সেটা ক্ষমতা চর্চার সঙ্গে, ক্ষমতার সঙ্গে আসলে লেখক সাহিত্যিকদের মানে লেখক সাহিত্যিকদের একটা বিবেকের জায়গা থাকে। সেই বিবেকের জায়গা থেকে লিখতে হয় তো, যার ফলে একজন প্রকৃত সাহিত্যিক বা একজন প্রকৃত লেখক ক্ষমতার সঙ্গে আসলে অত লেপ্টে-পেপ্টে থাকতে পারে না। যদি সে লেপ্টে-পেপ্টে থাকে, তাহলে তার বিবেক বিসর্জন দিতে হয়, অথবা ক্ষমতা তাকে কুক্ষিগত করে ফেলতে পারে, অথবা জনগণের জন্য, মানুষের জন্য, সমাজের জন্য, সময়ের জন্য যে কথাটা তার বলা উচিত, সেই কথা বলার থেকেও তাকে অনেক সময় বিরত থাকতে হতে পারে। ফলে এর ফলে একই সঙ্গে যেমন তার সাহিত্য ক্ষতিগ্রস্ত হতে পারে, আর পাশাপাশি যেটা বড় ক্ষতি, সমাজ যে জিনিসটা একজন লেখকের কাছ থেকে আশা করে বা সাহিত্য যে জিনিসটা সমাজকে দিতে পারে, সেটা থেকে সমাজ ক্ষতিগ্রস্ত হতে পারে। এবং সেই সমাজ আমরা দেখছি যে ওই যে ফ্যাসিবাদের সময় তো এই ঘটনাগুলো ঘটছে, যে অনেক লেখক সাহিত্যিক যারা পৃষ্ঠপোষকতা কিংবা ফ্যাসিবাদের আমরা বলবো যে দোসর হিসেবে কাজ করছে এবং যে কথাটা বলার প্রয়োজন ছিল সে কথাটা বলে নাই।
কিন্তু এতে কিন্তু আল্টিমেটলি ওই যে কর্তৃপক্ষ যারা ফেস্টিভ্যালের যারা ছিলেন তাদেরও কিন্তু খুব বেশি আর লাভ হয়নি, তাই না? যে এগুলা হয় না। সুতরাং লেখক মানে ডান হন, বাম হন সেটা উনি হতে পারেন। কিন্তু আমি মনে করি লেখক যেন বিবেকবান হন আচ্ছা। এবং ডান বাম থাকবে। আবার লেখকদের মধ্যে ওই যে ভালোবাসার আমাদের সময় বলি মিল্লাত বাম ছিল, যে ব্যথা-ট্যাথা কমে যেত। ওই মিল্লাত বামও থাকতে হবে। অর্থাৎ ভিন্ন মতাবলম্বী, ভিন্ন মতাদর্শী মানুষও একসঙ্গে কাজ করবে তার মতাদর্শ, তার মত ভিন্নতা নিয়ে। সেই সামাজিক সেই অ্যাটমসফিয়ার মানে সেই পরিবেশটাকে, সেই মহলটাকে তৈরি রাখতে হবে। ভাইয়া, আপনাকে ইদানিং গান গাইতে দেখা যাচ্ছে এবং মানে নিজের লেখাতেই গান গাইতে দেখা যাচ্ছে এবং তার সঙ্গে নাচতেও দেখা যাচ্ছে। এটা কেন ভাইয়া? আচ্ছা, গান গাওয়ার ব্যাপারটা হচ্ছে কি, আমি তো এমনিতেই ঘরোয়া গান গাই, মানে বাথরুম সিঙ্গার বলা যায়, হ্যাঁ। ঘরে গান গাই। কিন্তু আমি লিখি গান, সুরও করি, কিন্তু আমি গাই না। আমি মানে কোনো শিল্পীও না, গায়কও না। কিন্তু ইদানিং আমার কিছু গান অনেক দীর্ঘ ২৫ বছর যাবৎ এই কিছু গান লেখা ছিল। আমার অনেক গান অন্যরা গাচ্ছে বা কোনো গান হয়তো বেশ জনপ্রিয় হয়ে গেছে। কিন্তু আমি ওই গানগুলো যেগুলো আমি নিজে গাইতাম, এগুলো একটা প্যাটার্নের গান আরকি। আমি এগুলাকে এই পোস্ট মডার্ন গান বা উত্তরাধুনিক বলতাম এরকম। তো এই প্যাটার্নের গানগুলার মধ্যে কিছু গান আমি দেখলাম যে আমি গাইলাম আরকি। এবং গাইতে গিয়ে অনেক সময় দেখা গেল এখন তো রিলসের জামানা আসছে। হয়তো রিলস করতে গিয়ে নাচ না ঠিক, মানে ওই যে গান গাইতে গেলে কিন্তু একটু মানে গানের সাথে মানে রিদমের সঙ্গে একটা ইয়ে আসে। সঙ্গে। মানে বডিতে এক ধরনের ইয়ে আসে। এটা ওই জায়গা থেকেই। আর কিছু না। তো ভাইয়া, আপনার লেখা কোন গানটা আপনার প্রিয়? মানে আপনার ভাল লাগে, যেটা আপনি অবচেতন মনে গুনগুন করে গান। আমার আছে, বেশ কয়েকটা গান আছে আমার ভালো লাগে। আমরা কি একটু আহ শুনবো? একটা গান, এই গানটা অন্য একজন শিল্পীর গাওয়ার কথা ছিল। আচ্ছা। নির্দিষ্ট দিনে রেকর্ডিংয়ের সময় শিল্পী না আসার কারণে আমার কথার, আমার সুরের গান, কিন্তু ওই গানটা আমাকেই গাইতে হয়েছিল। আচ্ছা। তো ওই গানটা আমি একটুখানি শোনাই হ্যাঁ, আরকি। অবশ্যই অবশ্যই ভাইয়া। ঘুমে 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 স্বপ্ন করে ফেরি, দেখো দেখো রোজই আমার ঘুম ভাঙতেই দেরি। পেলে ঘুমাই সকাল সকাল ম্যারাডোনা ভোরে, ম্যারাডোনা ঘোরে পথে পেলে ফিফার দৌড়ে। হোক না পেলে সুবোধ ছেলে, হোক না পেলে সুবোধ ছেলে, ম্যারাডোনাই সেরাডোনা, ভেরি গুড ভেরি। ঘুমে 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 স্বপ্ন করে ফেরি, দেখো দেখো রোজই আমার ঘুম ভাঙতেই দেরি। মুখটাই শোনালাম আমি। বাহ! অনেক সুন্দর, অনেক সুন্দর। তো এই যে আপনার ছড়া সাহিত্য, তো এটার আশেপাশে কি জেনজিরা আছে? হ্যাঁ, ছড়া সাহিত্যের সঙ্গে জেনজিরা আছে। কারণ আমাদের এই বিপ্লবের সময় কিন্তু অনেক স্লোগান আমরা দেখছি যেগুলো আসছে, সেগুলা কিন্তু ছড়ার থেকে আসছে। যেমন আমার একটা ছিল যে, আমার অনেকগুলাই ছিল। আমি একটা বলতেছি যে এরকম ছিল, যেটা নিয়ে ওই আ আজিজ সুপার মার্কেটে একটা টি-শার্টের দোকান যারা, ওরা একটা ইয়ে করছে। ওই ষড়যন্ত্রের সং বুঝি না, দেশটা বুঝি পোড়া। দেশের গায়ে হাত দিলে জাস্ট হাড্ডি করুম গুঁড়া। আচ্ছা। এরকম। আরও ছিল যেরকম, যখন ছাত্ররা যখন রাস্তায় নামলো, তখন আমি বললাম ওখানে, ছাত্র জাগলে ২১ হয়, ছাত্র জাগলে ৯০, ছাত্র জাগলে হয় লেখা হয় ইতিহাসের সব বই। অর্থাৎ ছাত্রদের এটা ওই আন্দোলনের সময়কার লেখা। অর্থাৎ ছাত্ররা যদি জাগে তাহলেই সমাজে পরিবর্তন আসে। আমাদের দেশের প্রেক্ষাপটে আমরা এরকমই দেখছি। তো এইগুলো তো দেওয়ালে দেওয়ালে অনেক গ্রাফিতির মধ্যেও অনেক স্লোগান গেছে। যেমন অনেকগুলো, যেমন বুকের ভেতর অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর। এগুলো তো ছড়ারই লাইন, তাই না? তারপরে আরও এরকম আছে, অনেকের আছে। তো আমি মনে করি এখনো ছড়া, হয়তো এখন অন্যান্য ভিজুয়াল মিডিয়া, ইউটিউব, অন্যান্য কিছু বেড়ে গেছে বা অন্যান্য মানুষ এগুলোতে সময়ও দেয়। ভিজুয়ালটা আকর্ষণ বেশি করে, আমাদেরও করে, কারণ ওইটা দেখতেও সহজ হয়। আর কিন্তু তারপরেও যে এই ছড়া বলেন বা অথবা কবিতাও বলেন বা সাহিত্যের অন্যান্য মাধ্যম, এগুলোরও একটা চিরকালীন একটা গুরুত্ব রয়ে গেছে এবং সেই গুরুত্ব এখনো আছে। আর ভাইয়া, আমরা অনুষ্ঠানের একদমই শেষে আপনি আমাদের যে জেনজি বলেন, যে আমাদের জেনজিদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান, যে আসলে তাদেরকে নিয়ে যে বিভিন্ন ধরনের কথা হচ্ছে, মানুষ আস্থা হারাচ্ছে বা এই ধরনের অনেক বিষয়গুলো যেগুলো উঠে আসছে, আপনি তো বর্তমান প্রেক্ষাপটটা দেখছেন। তো সেই জায়গা থেকে আপনি জেনজিদের উদ্দেশ্যে কি বলতে চান বা কি বার্তাটা দিতে চান? আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, তারা বয়সে ছোট হলেও তাদেরকে আমি অবশ্যই শ্রদ্ধা করি একটা জায়গাতে। তারা যে কাজটা করছে এটা কিন্তু আসলে শ্রদ্ধা করবার মতো কাজ। কারণ যে বিপ্লব
বা যে পরিবর্তন আমরা দেখতে পাই নাই সেটা কিন্তু তারা সম্পন্ন করছে। এখন তারা তাদের বয়সের মাপ অনুযায়ী প্রত্যেকটা মানুষেরই তো যতই বয়স যায় ততই তার অভিজ্ঞতা হয়। তার মধ্যে মানে ধৈর্য এবং স্থৈর্য আসে। পরিস্থিতিকে পাঠ করবার মতো সঠিক নেওয়ার মতো বিষয়গুলো আসে। কিন্তু তারপরেও তো বিপ্লব তো তারাই সম্পন্ন করছে। অবশ্যই। তাহলে এটা তো তারা পারছে, তাই না? তো যেহেতু তারা এটা পারছে তাদের কাছে আমার প্রত্যাশা থাকবে যে এই দেশের মানুষকে হতাশ করো না। এই দেশের মানুষকে মানুষের যে আশা, যে প্রত্যাশা, যে আকাঙ্ক্ষা নিয়ে মানুষ সেদিন মানে সবাই তাদের আহ্বানে সাড়া দিয়ে ঝাঁপায়া পড়ল। তো সেটা যেন বৃথা না যায়। ভাইয়া অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আমরা আজকের মতো বিদায় নিচ্ছি। আপনাকে আপনি যে এই ব্যস্ত সময়ের মধ্যে আমাদেরকে সময় দিয়েছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। এবং আপনার মাধ্যমে আপনাকে এবং ঢাকা এক্সপ্রেসের দর্শক শ্রোতাদের আমার পক্ষ থেকে ধন্যবাদ। দর্শক, আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে ঢাকা এক্সপ্রেসের বিশেষ সাক্ষাৎকারে। আমাদের সঙ্গে থাকুন।